ঘরের মধ্যে ঢুকে প্রায় বমি বেরিয়ে এলো পূর্ণার। কি দুর্গন্ধ, কি নোংরা! চারপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সোফার ওপর জিনিসপত্র ডাঁই হয়ে আছে। কোনো রকমে সেগুলোকে সরিয়ে দিয়ে পূর্ণাকে সেখানে বসতে ইশারা করলো লোকটা। নাকে রুমাল চাপা দিয়ে হাত নেড়ে পূর্ণা জানালো সে দাঁড়িয়েই থাকবে। কোনো রকমে এখান থেকে বেরোতে পারলে বাঁচে সে। কিন্তু ব্রোকার ছেলেটা এখনো কথা বলেই যাচ্ছে। দোতলার ঘরের চাবি চাইছে লোকটার কাছে, কিন্তু সে প্রয়োজন আর আছে বলে তো মনে হচ্ছে না পূর্ণার। এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এত নোংরা জায়গায় কোনো মানুষ থাকতে পারে? অথচ অনেক আশা নিয়ে বাড়িটা দেখতে এসেছিল পূর্ণা। পরশু থেকে নতুন অফিসে জয়েনিং তার। বাড়ির বাইরে টু লেট নোটিশ দেখে ফোন করতে দুলাল নামের এই ব্রোকারের সঙ্গে যোগাযোগ হয় তার। বাড়িটা একদম পূর্ণার অফিসের কাছে। একটা অটো ধরলেই যাওয়া যাবে। পাড়াটাও ভালো মনে হচ্ছে, কিন্তু কি আর করা যাবে? বাড়িওয়ালার যা অবস্থা, তার সঙ্গে কথা বলতেও ঘৃণা হচ্ছে পূর্ণার। উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, হাতে বড় বড় নখ নোংরা ভর্তি। গায়ের জামাটা যে কতদিন কাচা হয়নি তার ঠিক নেই। বাড়ির নিচতলায় একাই থাকে লোকটা। দোতলাটা ভাড়া দিতে চায়। এই নিন চাবি, আপনিই দেখিয়ে আনুন, দুলালকে বলল বাড়িওয়ালা। এরকম অদ্ভুত লোক কোনোদিন দেখেনি পূর্ণা। লোকটার যেন নড়তে চড়তেও চরম অনীহা। চাবিটা ধরিয়ে দিয়েই তেলচিটে নোংরা চাদর পাতা খাটটাতে আধশোয়া হয়ে পড়ল। চলুন, আপনাকে ওপরটা দেখিয়ে আনি, পূর্ণার দিকে তাকিয়ে বলল দুলাল। অনিচ্ছা সত্ত্বেও তার পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠতে লাগলো পূর্ণা। সিঁড়িটাও বেশ নোংরা। কতদিন যে ঝাঁট পড়েনি তার ঠিক নেই। এসেছে যখন বাধ্য দেখতে। একরাশ বিরক্তি নিয়ে ওপরে এলো সে। ওপরে এসে বড় একটা খোলা ছাদ দেখে মনটা ভালো হয়ে গেল পূর্ণার। দুলালবাবু ঘরের চাবি খুলে দিলেন। বেশ বড় বড় দুটো জানালা আছে ঘরটাতে। খুলে দিতে আলোয় ঝলমল করে উঠল চারদিকটা। অ্যাটাচড টয়লেটটাও ভালো। মনে হচ্ছে বিশেষ ব্যবহার হয়নি। ছোট একটা স্টাডি রুম আর রান্নাঘরও আছে। শুধু মেঝেতে বা তাকের ওপরগুলোতে পুরো ধুলোর আস্তরণ। বাড়িটার ভাড়া খুব একটা বেশি নয়। মনে মনে হিসেব করে নিল পূর্ণা। খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। তবে প্রথমে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ডেকে সব কিছু পরিষ্কার করতে হবে। কথাবার্তা ফাইনাল করে কিছুক্ষণ পর বেরিয়ে এলো পূর্ণা। কাল বিকেলে এখানে শিফট করতে হবে তাকে। তার আগে সব পরিষ্কার হয়ে যাওয়া চাই। ঝটপট ফোন করে সব কিছু ব্যবস্থা করে ফেলল সে। এরপর দেখতে দেখতে কোথা দিয়ে যেন 1 মাস কেটে গেল। পূর্ণা এখন ভাবে, ভাগ্যিস সে বাড়িটা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দোতলায় এসে ঘরে ঢুকলে তার নিজেরই মনটা ভালো হয়ে যায়। চারদিকটা সুন্দর ঝকঝকে করে রেখেছে সে। আলো বাতাসের কোনো অভাব নেই। ছুটির দিনগুলোতে বাড়িতে থাকতে বেশ ভালোই লাগে তার। মা বাবারও বেশ পছন্দ হয়েছে বাড়িটা। শুধু বাড়িওয়ালার ব্যাপারে মা বাবাকে কিছু জানায়নি পূর্ণা। সে নিজেও আজ পর্যন্ত তার দেখা পায়নি আর। বাইরের ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করে সে। প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দিতে বলেছে লোকটা। সেই মতো আজ সকালে একটু পরে সেটা দিতে যাবে পূর্ণা। আসুন আসুন, দরজা খুলে পূর্ণাকে দেখে হেসে বলল লোকটা।
কিন্তু ততক্ষণে দুর্গন্ধে হাল খারাপ হয়ে গেছে পূর্ণার। ওড়না দিয়ে নাক চেপে ধরে সে বলল, ভেতরে যাব না, ভাড়াটা নিয়ে নিন। লোকটার হাতে টাকা দিতে গিয়ে খেয়াল রাখল সে, যাতে কোনোভাবে ছোঁয়া না লাগে। টাকা নিয়ে একটা কাগজ এগিয়ে দিল লোকটা। সেটাতে সই করে কোনো মতে সেখান থেকে পালিয়ে এলো পূর্ণা। আজকের দিনটা এবার এই গন্ধটা নাকে লেগে থাকবে তার। দোতলায় এসে সাবান দিয়ে হাত ধুয়ে একসাথে 4টে ধূপ জ্বেলে ঘরের চারদিকটা ঘোরালো সে। নিজের গায়ে বেশ কিছুটা পারফিউম স্প্রে করে নিল। প্রতি মাসে এই একটা দিন এই কষ্টটা তাকে করতে হবে। এছাড়া এই বাড়িতে থাকার আর কোনো ঝামেলা নেই। কারেন্ট খরচ, জল খরচ কোনো কিছু নিয়েই বাড়িওয়ালার কোনো মাথা ব্যথা নেই। একেবারে স্বাধীনভাবে নিজের বাড়িতে থাকার মতো থাকে পূর্ণা। এদিকে পূর্ণার ব্যবহারে বিব্রত হলেও কিছু করতে পারে না তার বাড়িওয়ালা দীপক। বলা ভালো, করতে চায় না সে। কিছুই যে করতে ভালো লাগে না তার। কোনো রকমে শুয়ে বসে দিনগুলো কেটে গেলেই হলো। নেহাত দুবেলা দুমুঠো খেতে হবে, তাই বাড়িটা ভাড়া দেওয়া। না হলে আর টাকার কি দরকার তার? পরিবার পরিজন কেউ তো নেই তার। প্রিয় মানুষগুলো সবাই তো তাকে ছেড়ে চলে গেছে। একমাত্র নিজের মাসি বেঁচে আছে। সেই মাসি একবার এসে দীপকের অবস্থা দেখে একেবারে আঁতকে উঠেছিল। অনেক বুঝিয়েছিল তাকে। জীবনটা আবার নতুন করে শুরু করার কথা বলেছিল। কিন্তু আর ইচ্ছে করে না দীপকের। পিউ তাকে ছেড়ে চলে যাওয়ার পর বেঁচে থাকার কোনো মানেই আর দেখতে পায় না সে। তবু কিভাবে যেন বেঁচে আছে, খাচ্ছে দাচ্ছে, কিন্তু বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছে সে। যখন যা মনে হয় অনলাইনে অর্ডার করে দেয়। জমানো টাকা প্রায় শেষ, তাই এখন বাড়ি ভাড়া দিয়ে যে কদিন চলে। এত নোংরার মধ্যে থাকেন কি করে? পরের মাসে টাকা দিতে এসে প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল পূর্ণা, আর কি, আর কদিন বাঁচব, এরকমভাবেই ঠিক কেটে যাবে। মলিন হেসে বলল দীপক, এরকমভাবে থাকলে বাঁচার ইচ্ছেটা এমনিতেই চলে যাবে, বলে দিয়ে চলে গেল পূর্ণা। খোঁচা খোঁচা চুলদারির মধ্যে লোকটার আসল বয়স ঠিক বুঝতে পারে না সে। কিন্তু যে কারণেই হোক, সে যে প্রচণ্ড অবসাদগ্রস্ত একাকী একটা মানুষ, এটুকু সে বুঝতে পারে। ওপরে এসে যথারীতি চারদিকে ধূপ জ্বেলে দিল পূর্ণা। অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সময় লোকটার ঘরের সামনে দাঁড়িয়েছিল সে। দুর্গন্ধ যেন তার জামা কাপড়েও লেগে রয়েছে মনে হচ্ছে। লোকটা কি করে এরকমভাবে দিনের পর দিন কাটিয়ে চলেছে ভাবতে ভাবতে একটা গল্প বই নিয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। আজ কয়েকদিন ধরে একটা উপন্যাস পড়ছে। 3-4 পাতা পড়ার পর পূর্ণার দুচোখ জুড়ে ঘুম নেমে এলো। এক সময় প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যেতে পূর্ণা দেখল তার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভীষণ ভয় পেয়ে গেল সে। কি করবে এবার? দৌড়ে আগুনের ভেতর থেকে বেরিয়ে যেতে চাইল সে। কোনো রকমে ঘরের বাইরে এসে দেখল তার জামার এক প্রান্তে আগুন লেগে গেছে। চিৎকার করে মাটিতে গড়াতে লাগলো সে। এমন সময় সেখানে ছুটে এলো বাড়িওয়ালা। পূর্ণার আর্ত চিৎকার তার কানে গেছে। কোনো রকমে 5 কোলা করে পূর্ণাকে তুলে নিয়ে নিচে নেমে এলো সে। ততক্ষণে পাড়া প্রতিবেশী আশেপাশে জমে গেছে। দমকলে খবর দেওয়া হয়ে গেছে। আতঙ্কে জ্ঞান হারিয়েছে পূর্ণা। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরে পূর্ণা দেখল সে হসপিটালের বেডে শুয়ে। নার্স হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আমার? জিজ্ঞেস করল পূর্ণা। বিশেষ কিছুই হয়নি,
ভয় আর আতঙ্কে জ্ঞান হারিয়েছিলেন আপনি, আশ্বস্ত করল নার্স। কিছুক্ষণ পর এক সুপুরুষ এসে পূর্ণার সামনে দাঁড়ালো। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো পর্ণা। কে আপনি? এখানে কি করছেন? জিজ্ঞেস করল সে। আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বাড়িওয়ালা দীপক, মিটিমিটি হেসে বলল সেই সুদর্শন পুরুষ। তার কথা শুনে যারপরনাই অবাক হয়ে গেল পূর্ণা। তার বাড়িওয়ালা? এটা কি করে হতে পারে? ক্লিন শেভড, নেভি ব্লু টি শার্ট আর জিন্স পরা এত সুন্দর দেখতে ছেলেটা তার বাড়িওয়ালা? তার হতভম্ব মুখ দেখে জোরে হেসে উঠল ছেলেটা। চোখের সামনে নোংরা বাড়িওয়ালার মুখটা ভেসে উঠল পূর্ণার। হ্যাঁ, হাসিটা দেখে মনে হচ্ছে হলেও হতে পারে, তবে আজকের হাসির মধ্যে কোনো মলিনতা নেই, একদম ঝকঝকে গালভরা হাসি। এখন কেমন আছেন? জিজ্ঞেস করল দীপক। ভালো, বাড়ি যেতে চাই, জানালো পূর্ণা। বাড়ি? বাড়ির কি অবস্থা জানেন? এখন সারিয়ে ঠিকঠাক করতে বেশ কিছুদিন লাগবে, হাসি মুখে বলল দীপক। কি হবে তাহলে? পূর্ণার গলায় উদ্বেগ। এখন না হয় নিচতলাতেই থাকবেন, আপনার তো পুরো মাসের ভাড়া দেওয়া আছে। আমার তো একটা কোণা হলেই চলে যাবে। দীপকের কথা শেষ হতে না হতেই গা গুলিয়ে বমি উঠে এলো পূর্ণার। নিচতলায় থাকবে মানে? ওই নোংরা আর দুর্গন্ধের মধ্যে? তার অবস্থা দেখে মুচকি হাসল দীপক। তারপর বলল, ঠিক আছে, আজকের রাতটা হসপিটালে কাটিয়ে দিন। কাল সকালে আমি আপনাকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে যাব। তারপর আপনার যদি ইচ্ছে হয় ওখানে থাকবেন, না ইচ্ছে হলে অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু আজকের রাতটা একটু ধৈর্য ধরুন প্লিজ। হঠাৎ করে এবার ক্ষেপে উঠল পূর্ণা। চেঁচিয়ে বলল, আপনি জানেন কেন আগুনটা লেগেছিল? হ্যাঁ, আপনি ধূপ জ্বালিয়েছিলেন, সেই ধূপের আগুন থেকে। হ্যাঁ, আর ধূপ জ্বালিয়েছিলাম আপনার ঘরের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে। কেমন লোক আপনি বলুন তো? এরকম নোংরার মধ্যে কেউ থাকে? আপনাকে টাকা দিতে গেলে বমি উঠে আসতো আমার। মনে হতো আমার সারা শরীরে বোধহয় দুর্গন্ধ লেগে গেছে। তাই তো ফিরে গিয়ে 4টে ধূপ জ্বালিয়েছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে পূর্ণা দেখল মাথা নিচু করে ফেলেছে দীপক। একটুখানি নরম হয়ে সে বলল, আজ তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছেন, রোজ এরকম থাকতে কি অসুবিধে হয় আপনার? পূর্ণার কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল দীপক। রাতে হসপিটালে বসে বসে এক কলিগকে ফোন করল পূর্ণা। আপাতত কয়েকদিনের জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে অনুরোধ করল। কাল সকালে ফিরে জিনিসপত্র নিয়ে দীপকের বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করে নিল সে। পরদিন সকালে দীপক এসে পূর্ণাকে বাড়িতে নিয়ে গেল। দীপকের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকলো পূর্ণা। ভেতরে সে যাবে না। অস্বস্তি কাটিয়ে বলল, আমার জিনিসপত্রগুলো বার করে দিন, আর একবার কি ওপরটা দেখে আসবো যদি কিছু পড়ে থাকে। ভেতরে একবার এসে দেখুন না, দরজা খুলে অনুরোধ জানালো দীপক। বাধ্য হয়ে ভেতরে ঢুকতে গেল পূর্ণা। তার জিনিসপত্র নিতে একবার হলেও তো ঢুকতেই হবে। ভেতরে পা দিয়ে চমকে গেল সে। এ কি অবস্থা! চারদিক একেবারে ঝকঝক তকতক করছে, মিষ্টি একটা হালকা গন্ধ ছড়িয়ে আছে। কাল সারা রাত ধরে আমি পাড়ার 2টো ছেলেকে নিয়ে প্রতিটা কোণ পরিষ্কার করেছি। এবার কি এখানে থাকা যাবে? হাসি মুখে বলল দীপক। পুরো নিচতলাটা ঘুরে দেখল পূর্ণা। অনেক দামি দামি ফার্নিচার আর শোপিস দিয়ে সাজানো বাড়িটা, কিন্তু নোংরা জমে সেগুলো কিছুই দেখা যাচ্ছিল না।
আজ একেবারে অপরূপ লাগছে চারদিকটা। হাসি মুখে দীপকের দিকে তাকিয়ে পূর্ণা জিজ্ঞেস করল, একটা রাতে যদি আপনি এত কিছু করতে পারেন, তাহলে এতদিন কেন কিছু করেননি? দু হাতের মধ্যে পূর্ণার হাত নিয়ে তাকে সোফায় বসালো দীপক। তারপর এক এক করে সব খুলে বলল। আমি একজন ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করতাম। ছোটবেলার বান্ধবী পিউকে বিয়ে করে খুব সুখেই দিন কাটছিল আমার। বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে জীবনটাকে পুরোপুরি উপভোগ করছিলাম। একদিন পিউকে আমারই এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করলাম আমি। লজ্জা পাওয়ার পরিবর্তে পিউ জানিয়ে দিল আমাকে আর সে ভালোবাসে না, আমার বন্ধুর সঙ্গেই নতুন জীবন শুরু করতে চায়। আমাকে ছেড়ে চলে গেল সে। ব্যাস, সেই শুরু। ধীরে ধীরে হতাশার অন্ধকারে ডুবে যেতে লাগলাম আমি। একা থাকতে থাকতে বাঁচার ইচ্ছেটাই চলে গেল। তবু কিভাবে যেন বেঁচে থাকলাম। একজন পুরুষ মানুষ কখন সবচেয়ে আত্মতুষ্টি অনুভব করে জানেন পূর্ণা? যখন সে বোঝে যে তাকে কারো প্রয়োজন আছে। রোজ সকালে উঠে সে কাজে যায় পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের ভালো রাখার জন্য। আমার তো পরিবার বলেই কিছু নেই। দিন শেষে আমার বাড়ি ফেরার জন্য কেউ অপেক্ষা করে না। পিউ যেন আমার থেকে আমার বেঁচে থাকার কারণটাই ছিনিয়ে নিয়ে চলে গেল। ধীরে ধীরে অফিসে ইরেগুলার হতে লাগলাম। একদিন আমাকে ছাঁটাই করে দিল বস। একদিন তো সারা দিন বিছানা থেকে উঠতাম না আমি। মন খারাপ করে শুয়ে থাকতাম, কিছু করতে ইচ্ছে করতো না। এরকমভাবেই তো 2 বছর কাটিয়ে দিলাম। এতটা শুনে চোখের পাতা ভিজে এলো পূর্ণার। দীপকের হাতে চাপ দিয়ে বলল, আপনি কিন্তু খুব বোকা। যে আপনার ভালোবাসার মর্যাদা দিল না, তার কথা ভেবে ভেবে নিজের জীবনটা নষ্ট করে দিলেন। যাকগে, ওসব কথা ছাড়ুন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল দীপক। তারপর আবার বলল, এবার বলুন, আপনি কি এ বাড়িতে থাকতে পারবেন? দেখুন, আপনি আসবেন বলে আমি নিজের হাতে কেমন পরিষ্কার করেছি সব কিছু। আপনাকে হসপিটালে দেখতে যাব বলে 2 বছর পর এত সুন্দর করে সেজেছি। আর তো আপনাকে নাকে রুমাল দিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে না। দীপকের কথা শুনে বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল পূর্ণার। সে বুঝতে পারল একটু হলেও দীপকের মনে আশা জাগাতে পেরেছে সে। তার হাত ধরেই হয়তো নতুন করে বাঁচার মানে খুঁজছে মানুষটা। এরকম একটা মানুষকে সে কি করে ফিরিয়ে দেবে? আবেগে ভরে এলো তার হৃদয়। ঘাড় নেড়ে হ্যাঁ বলল সে। 5-6 মাস যেতে না যেতেই পূর্ণা বুঝতে পারল কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি সে। দীপকের মতো কেয়ারিং হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, 1 মাস মেলামেশা করার পর বিয়ে করেছে তারা। দীপককে বিয়ে করে জীবনের মানেটাই যেন পাল্টে গেছে পূর্ণার। আর পূর্ণাকে বিয়ে করে দীপকের মনেও খুশির অন্ত নেই। নতুন চাকরিতে জয়েন করেছে সে। পূর্ণার ভালোবাসা তার জীবনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখন সে বোঝে পিউ তাকে ছেড়ে না গেলে সে কোনোদিন পূর্ণাকে পেত না। পূর্ণা আর দীপক দুজনেই এখন মনে প্রাণে বিশ্বাস করে জীবনের কোনো না পাওয়া নিয়েই আফসোস করতে নেই। কে বলতে পারে, ভগবান হয়তো আরও ভালো কিছু ভেবে রেখেছেন আমাদের জন্য। আরও ভালো কোনো বিকল্প আসবে বলেই হয়তো হার হলো আজকের খেলা।